2006 সাল রবিনো অ্যান্ড থমাস গ্রেভেনসন ক্ল্যাশ। Y han sido expulsados del entrenamiento. Ocurría, ahí lo ven, রিয়াল মাদ্রিদের বর্তমান যে অবস্থা তৈরি হয়েছে, ক্লাবের মধ্যে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে, এই জিনিসটা যে রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা নতুন বা ফুটবল বিশ্বের জন্য খুব একটা নতুন সেরকম কিছু না। রিয়াল মাদ্রিদ এরকম সময় আগেও পার করেছে এবং এখন রিয়াল মাদ্রিদ যেই টাইমটাতে যাচ্ছে এই জিনিসটা কিন্তু খুব একটা মঙ্গলকর হবে না রিয়াল মাদ্রিদের জন্য। বিশেষ করে রিয়াল মাদ্রিদকে এই জায়গাটা থেকে ওভারকাম করতে অনেক বেশি সময় লাগবে, অনেক কাঠখড়ি পোড়াতে হবে। দেখা যাবে যে ট্রফি খরার মধ্যে দিয়ে যাচ্ছে, ক্লাবের ডাউনফল আসতেছে, সেই জায়গায় আবার একটা কোনো না কোনো একটা ম্যানেজারের কাছে যেতে হবে যে কিনা এসব জিনিস ঠিক করতে পারবে। সেই ম্যানেজার আসবে, পুরো দলটাকে গোছাবে, একটা সময় সাপেক্ষ ব্যাপার। এই জিনিসটা রিয়াল মাদ্রিদের সঙ্গে আগেও হয়েছে। রিয়াল মাদ্রিদ তাদের 10ম চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য যে সাফারিং এর মধ্যে দিয়ে গেছে, বিশেষ করে এইটা কিন্তু এইরকম একটা কাহিনীর মাধ্যমেই শুরু হয়েছিল। সো এই ক্লাসটাকে চুয়ামিনি অ্যান্ড ফেডেরিকো ভালভার্দের যেই ক্লাসটা হয়েছে, এই ক্লাসটাকে তুলনা করা হচ্ছে ক্লারেন্স সিডর্ফ অ্যান্ড ফার্নান্দো হিয়োরের মধ্যে যে ক্লাসটা হয়েছিল। একটা সিলি বিষয় নিয়ে ক্লাস হয়েছিল, সেটা আবার ড্রেসিং রুমে, যদিও সেটার কোনো ফুটেজ পাবলিক হয় নাই। সো কাহিনীটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভের এগেনস্টে ম্যাচ, এবং ওই ম্যাচটাতে ফ্রি কিক কে নিবে, ক্লারেন্স সিডর্ফ নাকি ফার্নান্দো হিয়েরো, এই বিষয়টা নিয়ে একটা ক্ল্যাশ লেগেছিল। সেই জায়গা থেকে কাহিনীটা অনেক বড় হয়ে যায়, ড্রেসিং রুমে তাদের মধ্যে কনফ্লিক্ট চলে। এবং এরকম আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে থমাস গ্রাভেনসন অ্যান্ড রবিনোর মধ্যে ক্ল্যাশ হয়েছিল ট্রেনিং গ্রাউন্ড, এবং এটার ফুটেজ ভিডিও সব কিছুই আছে এবং এটা আর কি হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল। সো এটার ভিডিও অ্যান্ড ফুটেজ সব জায়গাতে আপনি পাবেন, অ্যাভেলেবেল আছে। সো এইরকম টাইমের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদকে পার হতে হয়েছে এবং 10ম চ্যাম্পিয়ন্স লিগের জন্য অনেক বেশি সাফার করতে হয়েছিল ওই সময়টাতে। সো বর্তমান ক্লাবের যে অবস্থা, এই সময় এমন একজন ম্যানেজার লাগবে যিনি কিনা সবাই ঠাড়ায়া ঠিক করতে পারবেন। বিশেষ করে আমার চোখে এখনো পর্যন্ত এই জায়গাটা থেকে হোসে মরিনিও ছাড়া এখন পর্যন্ত তোলার মতো কোনো ম্যানেজার আমি দেখতে পাইতেছি না। আপনি জুর্গেন ক্লপের কথা বলেন বা অন্য অ্যান্টোনিও কোন্তের কথা বলেন, আমার মনে হয় না এরা ওইরকম ভাবে ক্লাবটাকে ঠিক করতে পারবে দ্রুত সময়ের মধ্যে। জুর্গেন ক্লপ যদিও আসেন, তারপরেও তিনি যেহেতু সিস্টেম কোচ, তার সবকিছু সামলাইতে 2-3 সিজন অলরেডি লাইগে যাবে। অ্যান্ড হোসে মরিনিও যদি আসেন, হয়তোবা তিনি 1 সিজন বা পরের সিজনের মধ্যে হয়তোবা ঠিক করে ফেলতে পারেন। সো রিয়াল মাদ্রিদের সঙ্গে এরকম জিনিস কেন? দেখেন, রিয়াল মাদ্রিদ একটা বড় ক্লাব এবং এইখানে যারা খেলতে আসে এইসব প্লেয়াররা ভাবে যে আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স। সো সেই জায়গা থেকে যে ওই প্লেয়ারটা আমাকে ডমিনেট করে চলতেছে বা ও আমার এরকম ভাবে কথা বলতেছে, এই জিনিসটা আমার সঙ্গে তো যায় না। এবং ওই জায়গা থেকে ইগোর যে বিষয়, সেই জিনিসটা চলে আসে এবং একে অপরের সঙ্গে যে দ্বিধাদ্বন্দ্ব এনে এখানে সেরা হওয়ার যে একটা প্রবণতা, বা আমাকে এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে, সো ও কেন আমার থেকে আগে যাইতেছে, এরকম একটা কম্পিটিশন চলে আসে টিমের মধ্যেও। এবং বিশেষ করে কার্লো আনচেলত্তি যাওয়ার পর থেকে কিন্তু এই টিমটারে ম্যানেজ করতে পারে নাই। বলতে গেলে যে এমবাপ্পে এসেছেন, এমবাপ্পে এসে নিজের যে একটা কথা না শোনার প্রবণতা বা নিজের মন মতো চলা, এরকম একটা ট্রেডিশন বা কালচার রিয়াল মাদ্রিদের মধ্যে এনেছেন, এই জিনিসটা কিন্তু এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে এবং এই জিনিসটা ভোগাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত একজন ম্যানেজার যিনি কিনা এসে সবাইকে একদম ঠিক করে রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা ঠিক হচ্ছে না।